এদিকে নতুন বছরের শুরুতেই ফের একবার রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের জেরে একসময় যে সিঙ্গুর থেকে কারখানা গুটিয়ে গুজরাটে গিয়েছিলেন রতন টাটা, সেই সিঙ্গুরেই 18 জানুয়ারি সভা করবেন নরেন্দ্র মোদী। তার আগের দিন অর্থাৎ 17 জানুয়ারি মালদার ইংরেজ বাজারে সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মোদীজির সভা হবে সিঙ্গুরে, ঐতিহাসিক জনসভা হবে। কারণ মনে আছে এই সিঙ্গুরের জমি ছেড়ে টাটা চলে গেছিল, রতন টাটা চলে গেছিল, স্বর্গীয় রতন টাটা, এবং বলে গেছিলেন যে আমি ব্যাড এম ছেড়ে গুড এম এর কাছে যাচ্ছি। রতন টাটা তো ভুল হতে পারে না, মমতা বন্দ্যোপাধ্যায় ভুল হতে পারে। প্রধানমন্ত্রী আগে হিসাব দিন, তার 14 বছরে ক লাখ কারখানা গোটা দেশে বন্ধ হয়েছে, কতজন শ্রমিক কর্মচ্যুত হয়েছেন, কিভাবে বেকারত্বের হার বেড়েছে। প্রধানমন্ত্রী আগে সেই হিসাব দিন। ফের পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী, সঙ্গে আনছেন একগুচ্ছ প্রকল্পের উপহার। কেন্দ্রীয় সরকারের অমৃত ভারত রেল স্টেশন প্রকল্পের আওতায় ঢেলে সাজানো হয়েছে মালদা টাউন, বরাভূম, হলদিয়া, তমলুক, কামাখ্যাগুড়ি, সিউড়ি, পানাগড় সহ রাজ্যের একাধিক স্টেশন। 17 জানুয়ারি মালদা থেকে নতুন করে সাজানো স্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 17 জানুয়ারি মালদার সভা থেকে হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন তিনি। 18 তারিখ হুগলি থেকে পুরুলিয়ার বরাভূম পর্যন্ত একটি লোকাল ট্রেনের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। এখন মাননীয় রাজ্য সভাপতি রাজ্যে রাজ্যে ঘুরছেন, আর বিরোধী দলের নেতা আমাদের তিনিও জেলায় জেলায় সভা করছেন। তো জানুয়ারি মাসে সমস্ত জেলাতেই কোনো না কোনো নেতা সভা করে নেবেন। আর মাঝখানে মাননীয় মোদীজি, মাননীয় অমিত শাহজি তারাও আসবেন, মাননীয় জগৎ প্রসাদ নাড্ডা আমাদের প্রেসিডেন্ট তিনিও আসছেন। তো বিভিন্ন প্রোগ্রামে সাধারণ কর্মীদের এবং সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা এই মাসে আমরা করছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন বছরের শুরুতেই তিনি আসবেন। 17 এবং 18 তারিখ তার সভা রয়েছে। পাশাপাশি একাধিক প্রকল্পের শিলান্যাস, কর্মসূচির সূচনাও তিনি করবেন। আর এই প্রসঙ্গে দিলীপ ঘোষের বক্তব্য আপনারা শুনলেন। পাল্টা কি বললেন কুণাল ঘোষ, রাখবো আপনাদের সামনে। যতবার ওনাকে আর অমিত শাহকে বাংলার মানুষ দেখবেন, ততবার ওনাদের মনে পড়বে এই লোকগুলো আমাদের বকেয়া দেয়নি, টাকা দেয়নি, বাংলাকে অপমান করেছে, বাঙালিকে অপমান করেছে, এসআইআর এর নাম করে লাইনে দাঁড় করিয়ে রেখেছে, বাংলা ভাষা বললে বাংলাদেশে পাঠিয়েছে, অন্য রাজ্যে পিটিয়ে মেরেছে। ফলে একটা ভোটও বিজেপির কাছে আসবে না। নতুন বছরের 1 তারিখেই বিজেপিতে কামব্যাক হয়েছে দিলীপ ঘোষের। আর তিনি গতকাল সভায় উপস্থিত ছিলেন, যেখানে দাবি করলেন তিনি নিশ্চয়ই মন্ত্রী হবেন। মন্ত্রী তো হতেই হবে, সাধারণ মানুষকে না হলে পরিষেবা দেবেন কি করে? রানাঘাটের সভা থেকে যখন এভাবেই সরব হচ্ছেন দিলীপ ঘোষ, তখন পাল্টা কুণাল ঘোষ প্রশ্ন তুলছেন, রাজ্যে বিজেপি আদৌ ক্ষমতায় আসবে তো? মন্ত্রী তো হতেই হবে, না হলে আপনাদেরকে সুবিধা দেবো কি করে? মন্ত্রী হতে চাইছেন দিলীপ ঘোষ। এখনো পর্যন্ত বিজেপির পশ্চিমবঙ্গের সবচেয়ে সফল রাজ্য সভাপতি, কিন্তু এখনো না সাংসদ না বিধায়ক। বিধানসভা ভোটে কোথা থেকে দাঁড়াবেন তা নিয়েও জোর জল্পনা। অমিত শাহর বৈঠকের পর দিলীপ ঘোষের প্রত্যাবর্তনে তার অনুগামীরা বেজায় খুশি হলেও নানা মহল থেকে কটাক্ষও ধেয়ে আসছে। এই আবহেই মঙ্গলবার রানাঘাটের সভামঞ্চ থেকে দিলীপ ঘোষ যে দাবি করলেন তা নিয়ে চর্চা শুরু হয়ে গেছে। কোনো রাগঢাক না করেই বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের পাশে দাঁড়িয়ে মন্ত্রী হওয়ার ইচ্ছে প্রকাশ করলেন তিনি। পরিবর্তন তো এমনিতেই হবে, পরিবর্তনের যুগের নিয়ম, কিন্তু আমরা একটু তাড়াতাড়ি চাইছি। আপনারা অনেকে বলতে পারেন, হ্যাঁ আপনাদের মধ্যে আর বাইরে থাকতে ভালো লাগছে না, মন্ত্রী হতে চাইছেন। নিশ্চয়ই মন্ত্রী হব, মন্ত্রী তো হতেই হবে, না হলে আপনাদেরকে সুবিধা দেবো কি করে? গরিব মানুষের জীবনের পরিবর্তন কি করে করবে? পশ্চিমবাংলায় বিজেপি সরকার না হলে নরেন্দ্র মোদী যে গরিব কল্যাণ যোজনার সমস্ত সামগ্রী পাঠাচ্ছেন এখানকার গরিব মানুষের জীবন পরিবর্তনের জন্য, সেটা আপনার কাছে পৌঁছবে কি করে? 2016 বিধানসভা নির্বাচনে জিতে খড়গপুর সদরের বিধায়ক হয়েছিলেন দিলীপ ঘোষ। বিধায়ক থাকতে থাকতেই 2019-এর লোকসভা ভোটে জিতে মেদিনীপুর থেকে সাংসদ হন। তৃণমূল জমানায় তার মন্ত্রী হওয়ার কোনো সুযোগ ছিল না, কিন্তু মোদী সরকারের আমলে সাংসদ হওয়ায় কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার সুযোগ ছিল, কিন্তু দিলীপ ঘোষকে তা করা হয়নি। এবার কি বিধানসভা ভোটে দিলীপ ঘোষের প্রার্থী হওয়া পাকা? হলে কোথা থেকে হবেন? দল জিতলে মন্ত্রী হওয়াও কি পাকা হয়ে গেছে? রাজ্যে কবে বিজেপি জিতবে, মাসির কবে গোঁফলে মেশো হবে, দিলীপ ঘোষ ততদিনের জন্য বসে থাকবে, কি করে হবে? দিলীপ ঘোষ তো সাংসদ ছিলেন। দিলীপ ঘোষের যদি মন্ত্রী হওয়ার ইচ্ছা হয়, দিলীপ ঘোষ তো সাংসদ ছিলেন, কেন্দ্রীয় সরকার মন্ত্রী করেনি। দিলীপ ঘোষের অনিচ্ছা সত্ত্বেও 2024-এর লোকসভা ভোটে দল তাকে জেতা আসন মেদিনীপুরের বদলে বর্ধমান দুর্গাপুর থেকে টিকিট দিয়েছিল।
কিন্তু তৃণমূলের কীর্তি আজাদের কাছে তাকে হেরে যেতে হয়। এবার বিধানসভা ভোটে কোন আসন দিলীপ ঘোষের পছন্দ? আপনার পছন্দের কেন্দ্র? আমি আগে যেখানে লড়েছি খড়গপুরে দুবার মানুষ ওখানে জিতিয়েছে, দেখিয়ে দিয়েছে, তো সেই জন্য সাহেব ওখানকার মানুষের সঙ্গে একটা আর্থিক যোগ আছে, তো পার্টি জিতি বলে আমি ওখানেই লড়বো। কিন্তু বিজেপির সবাই কি রাজি? উনি যেটা চ্যালেঞ্জ করেছেন যে কেন্দ্রীয় নির্বাচন কমিটি ওনাকে দুর্গাপুরে পাঠিয়েছিল, সেটা ইনজাস্টিস হয়েছিল ওনার জন্য। যেহেতু উনি রানিং এমপি ছিলেন এখানকার, তো সেই যদি আপনি ধরেন, তাহলে আমি তো এখানকার রানিং কাউন্সিলর, রানিং এমএলএ, এখান থেকে আমাকে যদি সরিয়ে উনি যেটা বলতে চাইছেন, মানে আমাকে সরাতে বলছেন, পরিষ্কারভাবেই স্ট্রেট ফরওয়ার্ড বলছেন যে আমাকে এখান থেকে সরিয়ে দেওয়া হোক। তো ওনার ক্ষেত্রে যদি ইনজাস্টিস হয়ে থাকে, এখানকার রানিং এমএলএ, সে আমি হই আর যেই হই, তাকে এখান থেকে সরিয়ে দেওয়া, সেটা তো একই ইনজাস্টিস, লজিক্যালি সেটা ইনজাস্টিস, এবং সেটা উনি কেন বলছেন সেটা আমি জানি না। আপাতত আগে ভোটে দাঁড়িয়ে জিততে হবে দিলীপ ঘোষকে, পরের কথা তারপর, বলছে দিলীপ বিরোধী শিবির। সুজিত মণ্ডল ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।